কোনো আইটেম কারো কাছে? যে কয়টা সংজ্ঞা আমরা আলোচনা করেছি তার মধ্যে কোনো সংজ্ঞা বুঝতে পারো না এমন কেউ আছো? নাই? তাহলে আমরা সামনে আগাবো। আমরা এখন সামনে আগাবো। আজকেও আমাদের কিছু সংজ্ঞা দিতে হবে। এই সংজ্ঞাগুলো আমরা জেনেটিক চ্যাপ্টারের সামনে যখন পড়তে থাকবো তখন আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে। স্টার চিহ্ন দিয়ে আজকের প্রথম সংজ্ঞা লিখতে শুরু করো। লেখো প্রকট ও প্রচ্ছন্ন জিন। স্যার এইটাও লেখাইছিলেন স্যার, এটা বলেছিলেন স্যার গতকালকে। ও, এটা লেখাইছি? জি স্যার। এটা তো বললা না তুমি এইমাত্র। ভুলে স্যার, খেয়াল করি না লাস্টের দিকে। ও বুঝছি, তাহলে এটা লিখছো না? আচ্ছা ঠিক আছে। এটাই কি সবার লাস্ট? জি জি স্যার। আচ্ছা, এখন শোনো, ওখানে একটু অ্যাড করব আমি। গতকালকে যে সংজ্ঞাটা দিয়েছো প্রকট এবং প্রচ্ছন্ন জিন, তার সাথে আমি আবার কিছু কথা একটু অ্যাড করব আজকে। নতুন সংজ্ঞায় যাওয়ার আগে ওই অ্যাড যেটা হবে সেটা আমি বলছি, এখন মন দিয়ে শোনো। আমি গত ক্লাসে বলেছিলাম যে মনে করো একটা ইঁদুর কালো আর একটা ইঁদুর মনে করো সাদা। তাহলে এখানে দুইটা বৈশিষ্ট্য আছে। এই ইঁদুরের বৈশিষ্ট্য কালো, এই ইঁদুরের বৈশিষ্ট্য সাদা। দুইটা বৈশিষ্ট্য যখন ভিন্ন রকমের হয় তখন একটা সাপেক্ষে আরেকটা বৈশিষ্ট্যকে বিপরীত বলা যায়। ইচ্ছে করলে আমরা এখানে বলতে পারি যে এখানে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, যেমন কালো আর সাদা, এই দুইটাকে আমরা এক জোড়া এবং একটা সাপেক্ষে আরেকটাকে বিপরীত, এটা আমরা বলতে পারি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। তো আমি গত ক্লাসে বলেছিলাম যদি এরকম হয় যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে আমরা ক্রস করি, তাহলে আমরা দেখতে পাবো প্রথম বংশধর, যাকে আমরা F1 জনু বলছি, এই প্রথম বংশধরে কোন বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা আমাদেরকে দেখতে হবে। যদি প্রথম বংশধরে মনে করো কালো বৈশিষ্ট্য প্রকাশ পায়, সাদাও পেতে পারে, যে কোনো একটা পাবে প্রকাশ, তাহলে বুঝতে হবে এই কালো বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেল না ওই বৈশিষ্ট্যটাকে বলতে হবে প্রচ্ছন্ন। ঠিক আছে? তো যেহেতু এখানে আমরা দেখলাম প্রথম বংশধরে কালো বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, তাহলে আমাকে বলতে হবে কালোটাই প্রকট আর সাদাটাকে আমাকে বলতে হবে প্রচ্ছন্ন। এখন আরেকটা বিষয় আছে, বিষয় হচ্ছে এই যে কালো বৈশিষ্ট্যটা প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত আর সাদা বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত। প্রচ্ছন্ন মানে দুর্বল, প্রকট মানে শক্তিশালী। এই বিষয়টাকে কিভাবে আমরা প্রকাশ করব যে এটা প্রকট জিন এটা প্রচ্ছন্ন জিন, এটা আমরা কিভাবে প্রকাশ করব? একটা সংকেত ব্যবহার করে এটা আমরা প্রকাশ করব। কি রকম? যেমন কালো বৈশিষ্ট্য এটা যদি প্রকট হয় তাহলে কালো লিখতে ব্ল্যাক, কালো ইংরেজি হচ্ছে ব্ল্যাক, তাহলে ব্ল্যাকের প্রথম অক্ষর কি? বি। তাহলে কালো জিনটা যে প্রকট এটা বোঝানোর জন্য ক্যাপিটাল বি অক্ষরটা আমরা ব্যবহার করব। কিন্তু একটা ক্যাপিটাল বি লিখলে হবে না, কারণ আমরা গত ক্লাসে কিন্তু বলেছি জীবের যে কোনো একটা বৈশিষ্ট্য কমপক্ষে দুইটা জিন দ্বারা নিয়ন্ত্রিত। সেই জিন দুইটা বাবার ক্রোমোজোমে থাকবে একটা, মায়ের ক্রোমোজোমে থাকবে একটা। এই যে দুইটা জিন যাকে আমরা বলছি অ্যালিল, যে কোনো একটা বৈশিষ্ট্য কমপক্ষে একটা অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হবে। একটা অ্যালিল মানে দুইটা জিন। তাহলে কালো এটা যদি প্রকট হয় আমরা একটা ক্যাপিটাল বি লিখলে হবে না। মনে করো এই বাবার যে ক্রোমোজোম সেটার জিন হচ্ছে ক্যাপিটাল বি, তাহলে এইটাও যদি প্রকট হয় তাহলে আমরা এখানেও লিখবো ক্যাপিটাল বি। আমাকে দুইটা ক্যাপিটাল বি লিখতে হবে। আর সাদা এটা যেহেতু প্রচ্ছন্ন, তাহলে প্রচ্ছন্ন জিনটা আমরা কিভাবে প্রকাশ করব? প্রচ্ছন্ন জিন প্রকাশ করব প্রকট জিন যে লেটার দিয়ে প্রকাশ করেছিলাম আমরা বি, ক্যাপিটাল বি, ওইটারই আমরা স্মল লেটার দ্বারা প্রচ্ছন্ন জিন প্রকাশ করব। এটা হচ্ছে নিয়ম। প্রকট জিন যে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, যে লেটার দ্বারা প্রকাশ করা হবে সেটারই স্মল যেটা ফর্ম
সেটা ব্যবহার করতে হবে প্রচ্ছন্ন জিন প্রকাশের জন্য, এটাই নিয়ম। আবার যদি এমন হতো, ব্যাপারটা এরকম, মনে করো কালো এবং সাদা এই দুইটা জীবের মধ্যে আমরা ক্রস করলাম, প্রথম বংশধরের দেখা গেল প্রাণীটা হচ্ছে সাদা, তাহলে সাদা কিন্তু প্রকট। তাহলে সাদা ইংরেজি কি? সাদা ইংরেজি হোয়াইট। তাহলে আমাকে এইখানে লিখতে হবে দুইটা ক্যাপিটাল ডাব্লিউ। আর কালোর জন্য আমরা কি ব্ল্যাক লিখতে পারবো, বি লিখতে পারবো না। এবার কিন্তু আমাকে, যেহেতু কালো প্রচ্ছন্ন, এখানে আমাকে স্মল লেটারের ডাব্লিউ লিখতে হবে, দুইটা ছোট হাতের বা স্মল লেটারের ডাব্লিউ লিখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। অর্থাৎ যখন একটা প্রকট এবং প্রচ্ছন্ন জিন আমরা প্রকাশ করব, তখন প্রকট জিনের জন্য কি করব, যে ইংরেজি শব্দ দ্বারা ওই প্রকট জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, ইংরেজি শব্দটা হচ্ছে সাদা হোয়াইট, সেই ইংরেজি শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল রূপে, ক্যাপিটাল ফর্মে লিখলে সেটা হবে প্রকট জিন। আর স্মল ফর্মে যদি লিখি, স্মল লেটার যদি লিখি, তাহলে সেটা হবে প্রচ্ছন্ন জিন। আমার কথাটা বুঝাতে পারছি না পারিনি? বুঝছো কিনা বলো, আমি কি বলতে চাইছি সেটা বুঝছো কিনা? লেখো তাহলে। আগের দিনের যে সংজ্ঞাটা দিয়েছি, আগের দিন যে সংজ্ঞাটা আমরা দিয়েছি তার সাথে লেখো। তোমরা আগের দিন সংজ্ঞাটা এরকম দিছো যে যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করা হয়, তখন প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট জিন বলে, এবং যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন জিন বলে, মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। তারপরে তোমরা লিখছো প্রকট বৈশিষ্ট্য যে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে প্রকট জিন, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে প্রচ্ছন্ন জিন বলে। আগের দিনের সংজ্ঞাটা এরকম ছিল কিনা বলো? জি স্যার। জি স্যার। নাবিল একটু আগের দিনের সংজ্ঞাটা পড়ো, আমি শুনি। প্রকট এবং প্রচ্ছন্ন জিনের সংজ্ঞাটা নাবিল পড়ো, আমি শুনি। স্যার আমি আগের দিন ক্লাসটা পুরো করতে পারিনি স্যার, রেকর্ডটাও দেখা হয়নি। দুর্ভাগ্য। আচ্ছা, ইয়া বলো শোয়েব আগের দিনের এই প্রকট এবং প্রচ্ছন্ন জিনের সংজ্ঞাটা বলো। একই জাতীয় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হলে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য, এবং যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। প্রকট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে প্রকট জিন, এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জীবকে প্রচ্ছন্ন জিন বলে। ঠিক আছে, সুন্দর। এখন ওর সাথে লেখো প্রকট জিন প্রকাশ করার জন্য, ওর সাথে লেখো প্রকট জিন প্রকাশ করার জন্য ওই বৈশিষ্ট্যের ইংরেজি শব্দের, ওই বৈশিষ্ট্যের ইংরেজি শব্দের প্রথম অক্ষরটি ক্যাপিটাল রূপে ব্যবহার করা হয়। দাঁড়ি, প্রকট জিন প্রকাশের জন্য ওই বৈশিষ্ট্যের ইংরেজি শব্দের প্রথম অক্ষরটি ক্যাপিটাল রূপে ব্যবহার করা হয়। কথাটার মানে বুঝতে পারছো? আমি এইমাত্র যে বুঝালাম সেটাই কিন্তু এখানে বললাম। প্রকট জিন প্রকাশের জন্য ওই বৈশিষ্ট্যের ইংরেজি শব্দের প্রথম অক্ষরটি ক্যাপিটাল রূপে ব্যবহার করা হয়। লিখছো সবাই? জি স্যার। দাঁড়ি, লেখো যেমন, যেমন কালো, রং,
কমা কমা না, কালো রং কমা না দিয়ে লেখো বৈশিষ্ট্যটি যদি, কালো রং বৈশিষ্ট্যটি যদি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে, যেমন কালো বৈশিষ্ট্যটি যদি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে ক্যাপিটাল বি লেখো, একটা ক্যাপিটাল বি লেখো, ক্যাপিটাল বি বর্ণটি ব্যবহার করতে হবে। দাঁড়ি, যেমন কালো বর্ণের বৈশিষ্ট্যটি যদি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে ক্যাপিটাল বি বর্ণটি ব্যবহার করতে হবে। লিখছ? যেমন কালো রং এই বৈশিষ্ট্যটি যদি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে ক্যাপিটাল বি, একটা ক্যাপিটাল বি লেখো, বর্ণটি ব্যবহার করতে হবে। দাঁড়ি, এবার সাথে লেখো প্রচ্ছন্ন জিন প্রকাশ করার জন্য, প্রচ্ছন্ন জিন প্রকাশ করার জন্য প্রকট জিনের জন্য যে বর্ণটি ব্যবহার করা হয়েছে সেই একই বর্ণ স্মল রূপে ব্যবহার করতে হবে। দাঁড়ি, প্রচ্ছন্ন জিন প্রকাশ করার জন্য প্রকট জিন প্রকাশ করতে যে বর্ণটি ব্যবহার করা হয়েছে সেই একই বর্ণের স্মল রূপ ব্যবহার করতে হবে। দাঁড়ি, যেমন, দাঁড়ি না কমা, যেমন যেমন কালো এর বিপরীতে, কালো লিখে একটা ব্র্যাকেটে ক্যাপিটাল বি লেখো, যেমন কালো ব্র্যাকেটে লেখো একটা ক্যাপিটাল বি, যেমন কালো ব্র্যাকেটে লেখো একটা ক্যাপিটাল বি, এর বিপরীতে যদি সাদা রংটি প্রচ্ছন্ন হয় তবে, এবার লেখো একটা স্মল বি ব্যবহার করতে হবে। যেমন কালো রংটির বিপরীতে যদি সাদা রংটি প্রচ্ছন্ন হয় তবে একটি স্মল বি ব্যবহার করতে হবে, স্মল বি ব্যবহার করতে হবে। এখন আমি পুরোটা একসাথে বলি। আমি বলতে চাচ্ছি এই যে যদি দুইটা জিনের মধ্যে একটা প্রকট হয় একটা প্রচ্ছন্ন হয় তাহলে এটাকে তুমি কিভাবে সংক্ষেপে প্রকাশ করবা, দেখেই কিভাবে বলে দেওয়া যাবে যে এটা প্রকট জিন এটা প্রচ্ছন্ন জিন। বলে দেওয়ার উপায় হচ্ছে যে জিনটা প্রকট হবে সেই জিনটা প্রকাশ করার জন্য তোমাকে ইংরেজি যে শব্দ আছে ওই বৈশিষ্ট্যের জন্য নির্ধারিত যে ইংরেজি শব্দ আছে সেই ইংরেজি শব্দের প্রথম অক্ষরটা তুমি ক্যাপিটাল রূপে ব্যবহার করবে, এটা হচ্ছে নিয়ম। যেমন আমি বলছি যে কালো একটা রং, এটা যদি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে তোমাকে এই জিনটা প্রকাশ করার জন্য ব্যবহার করতে হবে ক্যাপিটাল বি। আবার বলছি যদি কালোর বিপরীতে সাদা রংটি প্রচ্ছন্ন হয় তবে তোমাকে কি করতে হবে, তোমাকে ব্যবহার করতে হবে স্মল বি। কথাটার মানে বুঝতে পেরেছো না পারো নাই? কথা কি বুঝছো না বোঝো নাই? জি স্যার। আচ্ছা, এইমাত্র যে আমি বললাম সেই কথাটা একটু পড়ে শোনাও তো আমাকে। লাস্টের যে আমি একটা না দুইটা লাইন বললাম কি লিখছো এটা একটু পড়ে শোনাও তো। সাহারা ইসলাম হিমি, পড়ে শোনাও তো। কই কথা বলে না কেন? আচ্ছা, অন্য একজন কেউ বলো। এইমাত্র যে কথা বললা কে? এইমাত্র মেয়েদের মধ্যে কি একজন বলে উঠলা? স্যার আমি ইমি। হ্যাঁ, ইমি, ইমি, ইমি বলো, তুমি লাস্টের লাইনটা বলো। সবাই যেমন মন দিয়ে কালো, শুনিও। স্যার টোটালটা পড়বো?
না, ওই এইমাত্র যে লাইনগুলো লিখলাম আগের দিনের সংজ্ঞার পরে আজকে যে লাইন কটা লিখলাম সেটা পড়ো। প্রকট জিন প্রকাশ করার জন্য ওই বৈশিষ্ট্যের ইংরেজি শব্দের প্রথম অক্ষরটি ক্যাপিটাল রূপে ব্যবহার করা হয়। যেমন কালো রং বৈশিষ্ট্যটি যদি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে ক্যাপিটাল বি বর্ণটি ব্যবহার করতে হবে। প্রচ্ছন্ন জিন প্রকাশ করার জন্য প্রকট জিনের জন্য যে বর্ণটি ব্যবহার করা হয়েছে সেই একই বর্ণের স্মল রূপ ব্যবহার করতে হবে। যেমন কালো ব্র্যাকেটে ক্যাপিটাল বি এর বিপরীতে যদি সাদা রংটি প্রচ্ছন্ন হয় তবে একটি স্মল বি ব্যবহার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন যেমন আমি আরেকটু বলি, ঘুরে দেখো, খেয়াল করো, মনে করো সবুজ আর মনে করো সাদা, এরকম দুইটা বৈশিষ্ট্যের মধ্যে আমি ক্রস করব, যে কোনো একটা উদ্ভিদ হোক প্রাণী হোক, এরকম দুইটা ক্যারেক্টার। এখন এই দুইটা উদ্ভিদের মধ্যে আমি ক্রস করলাম, প্রথম বংশধরে আমি দেখলাম সবগুলো উদ্ভিদ বা উদ্ভিদের ফুল সবুজ হলো, তাহলে এখন এই দুটার মধ্যে কোন বৈশিষ্ট্যটা প্রকট বলো? সবুজ। তাহলে এখন তুমি সবুজের জন্য কি ব্যবহার করবা? ক্যাপিটাল জি। কি ব্যবহার করবা? ক্যাপিটাল জি। সাদা যেহেতু প্রচ্ছন্ন, তাহলে এখন কি তুমি ব্যবহার করবা? স্মল জি। বিষয়টা বুঝতে পারছো? স্মল জি। তাহলে দেখো, একটু আগে সাদা প্রকাশ করার জন্য তুমি ব্যবহার করেছিলা স্মল বি, অথচ এখন সাদা প্রকাশ করার জন্য তুমি ব্যবহার করতেছো স্মল জি। কারণটা কি? কারণ হচ্ছে এটা তো ভিন্ন উদ্ভিদ বা ভিন্ন প্রাণীর ক্ষেত্রে ব্যাপার। এইখানে সাদার বিপরীতে প্রকট ছিল কালো, তাই কালো লিখতে ব্ল্যাক, এই জন্য ছিল ক্যাপিটাল বি। এখানে কালোর বিপরীতে সাদা প্রচ্ছন্ন, তাই আমাকে ক্যাপিটাল বি কালো, সাদার জন্য স্মল বি লিখতে হবে, অন্য কোনো ওয়ে নাই। আর এখানে তো সবুজের বিপরীতে সাদা প্রচ্ছন্ন, তাই সবুজ লিখতে আমি যদি ক্যাপিটাল জি ব্যবহার করতে যেহেতু বাধ্য, সাদার জন্য আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি স্মল জি। এটা দ্বারা প্রমাণিত হয় যে প্রকট জিন তুমি যে লেটার দ্বারা প্রকাশ করবা, ক্যাপিটাল লেটার, ওই লেটারটারই স্মলটা ব্যবহার করতে হবে প্রচ্ছন্ন জিনের জন্য। প্রচ্ছন্ন জিনটা আগে লেখা যাবে না, আগে লিখতে হবে তার প্রকট জিনটা কোন ফর্মে আছে। প্রকট জিন যে লেটার দ্বারা লিখবো ক্যাপিটাল, ওইটারই স্মল লেটার আসবে প্রচ্ছন্ন জিনের জন্য। আমি বিষয়টা কি বুঝাইতে পারছি না পারিনি? জি স্যার। হ্যাঁ, এই বুঝতে পারলে ধন্যবাদ। এবার লেখো, নিচে আরেকটা স্টার চিহ্ন দাও, আরেকটা সংজ্ঞা আমরা লিখব। লেখো হোমোজাইগাস। হোমোজাইগাস বা বিশুদ্ধ বৈশিষ্ট্য। হোমোজাইগাস বা বিশুদ্ধ বৈশিষ্ট্য, এই কথাটা লিখে আইতেন দাও। হোমোজাইগাস বা বিশুদ্ধ বৈশিষ্ট্য কথাটা লিখে আইতেন দাও। লিখছো? একটু লিখছো কিনা কথাটা বলো। জি স্যার, লিখছি। আচ্ছা, দেখো এইখানে একটা জিনিস আমি তোমাকে বলি। ধরো একটা প্রাণী কালো আর একটা প্রাণী সাদা, দুইটার মধ্যে আমি ক্রস করলাম। প্রথম বংশধরের প্রাণীটা যদি কালো হয় তাহলে প্রকট কোনটা? কালো। কালো প্রকট বলে আমরা এখানে ব্যবহার করি ক্যাপিটাল বি, দুইটা ক্যাপিটাল বি। দুইটা কেন ব্যবহার করি সেটা কিন্তু আমি বলে আসছি, যে কোনো একটা বৈশিষ্ট্য কন্ট্রোল করার জন্য অন্তত দুইটা জিন দায়ী থাকে। যে দুইটা জিনের একটা জিন থাকে বাবার ক্রোমোজোমে আর একটা জিন থাকে মায়ের ক্রোমোজোমে। হোমোলগাস দুইটা ক্রোমোজোমের মুখোমুখি অবস্থিত দুইটা জিন, যাকে আমরা অ্যালিল বলি। যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য কমপক্ষে একটা অ্যালিল মানে দুইটা জিন দায়ী থাকবে। এই ব্যাপারে কি আর কোনো কনসেপ্ট আছে, মানে অস্পষ্টতা আছে? নাই। তাহলে আমরা কালোর জন্য দুইটা ক্যাপিটাল বি ব্যবহার করব, সাদার জন্য আমরা বাধ্য দুইটা স্মল বি ব্যবহার করব। ঠিক আছে, এখন তুমি এই যে প্রথম বংশধর তৈরি হবে কেমন করে হবে? এই দুটার মধ্যে যদি ক্রস করো, প্রথম বংশধর যখন হবে কেমন করে হবে? এই বাবার কাছ থেকে ক্যাপিটাল বি আর মায়ের কাছ থেকে স্মল বি, এই দুইটা জিন কিন্তু এখানে আসবে। কারণ এই যে কালো, এটা যদি পুরুষ হয়, সে যখন শুক্রাণু তৈরি করবে অর্ধেক শুক্রাণু হবে ক্যাপিটাল বি, আবার বাকি অর্ধেক শুক্রাণু হবে ক্যাপিটাল বি, মানে সব শুক্রাণু হবে ক্যাপিটাল বি। আবার এটা যদি, এই প্রাণীটা যদি স্ত্রী হয়, তাহলে সে যে ডিম্বাণু তৈরি করবে
সব ডিম্বাণুর ভিতরে থাকবে স্মল বি, কারণ আমরা জানি শুক্রাণু বা ডিম্বাণু যখন তৈরি হয় তখন কিন্তু মিওসিস হয়। মিওসিস হলে পরে ক্রোমোজোম কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়, এই ক্রোমোজোমটা চলে যাবে একদিকে, এই ক্রোমোজোম যাবে আরেকদিকে, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। জনন কোষের ভিতরে ক্রোমোজোম থাকবে জোড়ায় জোড়ায়, কিন্তু দেহকোষের ভিতরে ক্রোমোজোম থাকবে জোড়ায় জোড়ায়। জনন কোষে কিন্তু ক্রোমোজোম জোড়া থেকে খুলে আলাদা হয়ে যাবে। মানে এখানে যদি দুইটা বি থাকে দেহকোষের মধ্যে, জনন কোষে ক্রোমোজোম আসবে অর্ধেক, একটা বি। আচ্ছা, এখন এই যে কালো প্রাণীটা তৈরি হলো কিভাবে হলো? এখান থেকে বাবার কাছ থেকে শুক্রাণু যাবে ক্যাপিটাল বি নিয়ে, আর মায়ের কাছ থেকে ডিম্বাণু আসবে স্মল বি নিয়ে। এই ক্যাপিটাল বি আর এই স্মল বি এই দুইটা পাশাপাশি এসছে, তারপর কিন্তু এই প্রাণীটা তৈরি হয়েছে। কিন্তু প্রাণীটার বৈশিষ্ট্য কালো কেন হয়েছে? হয়েছে এই জন্য যে কালো বৈশিষ্ট্যটাই প্রকট ছিল। কিন্তু এই প্রাণীটার মধ্যে কিন্তু কালো ক্যাপিটাল বি এর পাশাপাশি স্মল বি এই জিন আছে। অর্থাৎ এই প্রাণীটার অ্যালিলটা হচ্ছে এরকম, এই মনে করো দুইটা ক্রোমোজোম, এই হচ্ছে একটা অ্যালিল, একটা অ্যালিলের ভিতরে দুইটা জিন থাকে, এই জিনের মধ্যে আছে ক্যাপিটাল বি, এই জিনের মধ্যে আছে স্মল বি। এখন এই প্রাণীটার বৈশিষ্ট্য কালো হচ্ছে কেন? কারণ ক্যাপিটাল বিটা প্রকট, স্মল বিটা প্রচ্ছন্ন। তাই তো আমরা বলেছি যে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করা হয় তখন প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা প্রকট, আর যেটা প্রচ্ছন্ন প্রকাশ পায় না সেটা প্রচ্ছন্ন। এখানে কালো ক্যাপিটাল বি প্রকট আর স্মল বি সাদা, সে প্রচ্ছন্ন। কিন্তু কালো যেহেতু প্রকট তাই বৈশিষ্ট্যটা কালো হবে। বি সাদা, স্মল প্রচ্ছন্ন, কিন্তু সে চুপচাপ থাকবে। কিন্তু এখন দেখো এই যে কালো আর এই যে কালো, এই দুই কালোর মধ্যে তো তফাৎ আছে। একটা কালো, কেমন করে কালো? দুইটাই ক্যাপিটাল বি। আরেকটা কালো, কিভাবে কালো? একটা ক্যাপিটাল বি একটা স্মল বি। এখানে ক্যাপিটাল বি এর জন্য কালো হচ্ছে, স্মল বি চুপচাপ থাকছে। আর এখানে কি হচ্ছে? এই বিও চাচ্ছে ক্যাপিটাল মানে কালো হোক, এই বিও চাচ্ছে ক্যাপিটাল কালো হোক। দুইটা জিন একই কথা বলছে, আর এখানে দুইটা জিন দুই কথা বলছে। একজন বলছে কালো হোক, একজন বলছে সাদা হোক, তাই তো? কিন্তু কালো যেহেতু জোরে বলছে, ওর যেহেতু শক্তি বেশি, তাই জিভটা কালো হয়ে যাচ্ছে। আবার আরেকটা এখানে ছিল প্রাণী যেটা সাদা, সেটা ছিল এরকম দুইটা স্মল বি। যদি তুমি কখনো দেখো যে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য যে জিনগুলো অংশগ্রহণ করবে সবগুলো জিন যদি একই রকম হয়, যেমন এখানে কালো বৈশিষ্ট্যটা প্রকাশ করার জন্য দুইটা ক্যাপিটাল বি অংশগ্রহণ করেছে, আবার এখানে দেখো সাদা বৈশিষ্ট্যটা প্রকাশ করার জন্য দুইটা স্মল বি অংশগ্রহণ করেছে। তার মানে কি, কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যতগুলো জিন দরকার, কোনো কোনো বৈশিষ্ট্যের জন্য 4টা জিনও লাগবে, এরকমও আছে। 6টা জিন লাগে, এরকম বৈশিষ্ট্য আছে। কথা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য যতগুলো জিন অংশগ্রহণ করে সবগুলো জিন যদি একই রকম হয়, অর্থাৎ যদি প্রকট হয় তাহলে তারা সবাই প্রকট, অথবা যদি প্রচ্ছন্ন হয় তাহলে সবাই প্রচ্ছন্ন, তাহলে সেই বৈশিষ্ট্যটাকে বলতে হয় হোমোজাইগাস বা বিশুদ্ধ বৈশিষ্ট্য। কিন্তু এই যে এটা তো বিশুদ্ধ বৈশিষ্ট্য না, কারণ এটার মধ্যে দুই রকমের জিন আছে, প্রকট জিনও আছে, প্রচ্ছন্ন জিনও আছে। যদিও প্রকট জিনের কথাই সে বলছে কালো হচ্ছে, কিন্তু প্রচ্ছন্ন জিন তার মধ্যে আছে, সুপ্ত আছে। যদি কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য প্রকট জিনের পাশাপাশি প্রচ্ছন্ন জিনও থাকে, প্রচ্ছন্ন জিনও এখানে কিন্তু আছে, নাই বলা যাবে না, তাহলে সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো হেটেরোজাইগাস বা সংকর বৈশিষ্ট্য। যেমন এই যে কালো, এটা কিন্তু সংকর, এটা কিন্তু বিশুদ্ধ না। স্যার এই সংকর শঙ্করের ক্ষেত্রে স্যার মানে গায়ের রং তো সাদা কালো হতে পারে না, যে সাদা কালো হতে পারে। সাদা কালো যদি হয় সেটা হচ্ছে একটা ব্যতিক্রম, সাদা কালো যে হবে না তা না। আমরা যখন বিভিন্ন এক্সপেরিমেন্ট করব, বিভিন্ন বিজ্ঞানীরা যখন এরকম বিভিন্ন প্রাণী নিয়ে এক্সপেরিমেন্ট করছে, আমরা সামনে আসতেছে, সেখানে আমি দেখব কোনো কোনো সময় এরকম হয় কালো আর সাদা ক্রস করে কালোই পাওয়া যাচ্ছে, একটা প্রকট একটা প্রচ্ছন্ন। আবার কোনো কোনো সময় এমন দেখা যাচ্ছে কালো আর সাদা ক্রস করে কালো পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে ধূসর। কালো আর সাদা মিক্স করলে যেটা হয় ধূসর, সেরকম পাওয়া ওই যাচ্ছে। যে অস্ট্রেলিয়ান গরুর গায়ে হ্যাঁ, সাদা ওই তো। আর কালো যাই কালো হোক, আবার আবার কোনো কোনো ক্ষেত্রে এমন পাওয়া যাচ্ছে কালো আর সাদা ক্রস করে একটা প্রাণীর মধ্যে কিছু অংশ কালো রং পাওয়া যাচ্ছে, কিছু অংশ সাদা পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু ওই যে বললাম, ওটা কিন্তু ব্যতিক্রম। কালো আর সাদা মিক্স হয়ে ধূসর হবে, সেটা ব্যতিক্রম। একটা প্রাণীর কিছু অংশ কালো কিছু অংশ সাদা, সেটাও ব্যতিক্রম। কিন্তু জেনেটিক্স এর নরমাল নিয়ম হচ্ছে অ্যাবনর্মাল না। অ্যাবনর্মাল নিয়ম, নরমাল নিয়ম হচ্ছে
যদি দুইটা জিন এরকম হয়, একটা প্রকট আর একটা প্রচ্ছন্ন, তাহলে এই দুইটা জীবের মধ্যে ক্রস করলে প্রথম বংশধরে যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, দুইটা একসাথে প্রকাশ পাবে না। এটাই নর্মাল নিয়ম। কিন্তু এক্সেপশন যেটা আছে, তোমরা যেটা বললা, ওগুলো এক্সেপশন, সেগুলো আসবে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি, হোমোজাইগাস বা বিশুদ্ধ বৈশিষ্ট্য কাকে বলে? যদি কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য যতগুলো জিন দায়ী থাকে, সবগুলো জিন একই রকম হয়, প্রকট হলে সবাই প্রকট অথবা প্রচ্ছন্ন হলে সবাই প্রচ্ছন্ন, তাহলে সেই বৈশিষ্ট্যটাকে বলতে হবে হোমোজাইগাস বা বিশুদ্ধ বৈশিষ্ট্য। আর যদি কোনো একটা বৈশিষ্ট্যের পেছনে প্রকট জিনের পাশাপাশি প্রচ্ছন্ন জিনও দায়ী থাকে বা অংশগ্রহণ করে, তাহলে সেটাকে আমরা বলবো সংকর বা হেটেরোজাইগাস বৈশিষ্ট্য। আমি কি বোঝাইতে পারছি না পারিনি? বুঝছো না বোঝো নাই? সিফাত বলো। স্যার বুঝছি স্যার। তাহলে সংজ্ঞাটা লেখো, স্টার চিহ্ন দিয়ে লেখো, হোমোজাইগাস বা বিশুদ্ধ কথা বৈশিষ্ট্য। হইলো স্যার ওই যে বিবি যেটা দুইটাই কালো, ওইটা কি বেশি কালো ওইটা কম কালো এমন কোন না না, বিষয়? এরকম কোনো বিষয় নাই। না 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 না, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তোমার কখনো ভাবার কোনো কারণ নাই যে দুইটা ক্যাপিটাল বি থাকলে সেটা কালো বেশি হবে, আর একটা ক্যাপিটাল বি একটা স্মল বি থাকলে কালো একটু কম হবে, তা না। যখন কোনো একটা জিন প্রকট হবে আর একটা জিন প্রচ্ছন্ন হবে, প্রচ্ছন্ন এখানে একেবারে 0 আর প্রকট এখানে 100% ভূমিকা পালন করবে বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য। এখানেও যেমন কালো পুরোপুরি কালো, এখানেও পুরোপুরি কালো। এখানে কিন্তু এই স্মল বি ওকে একটু দমন করে ওরে বলবে যে তুমি একটু কম কালো করো, আমার ক্ষমতা একটু তুমি মানো, তা মানবে না। পুরোপুরি কিন্তু একই রকম বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এটাও যতটুকু কালো হবে এটাও ততটুকু। এখানে স্মল বি প্রচ্ছন্ন মানে একেবারে 0, আর ক্যাপিটাল বি একটা, দ্যাট ইজ এনাফ কালো রঙের তৈরির জন্য। এটা আর এটা একই রকমের কালো হবে। বুঝতে পারছি কিনা? হ্যাঁ স্যার বুঝছি। লেখো, হোমোজাইগাস বা বিশুদ্ধ বৈশিষ্ট্য, হাইফেন দিয়ে লেখো, কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী সবগুলো জিন যদি একই রকম হয়, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী সবগুলো জিন যদি একই রকম হয়, অর্থাৎ প্রকট হলে সবাই প্রকট অথবা প্রচ্ছন্ন হলে সবাই প্রচ্ছন্ন, তবে সেই বৈশিষ্ট্যকে হোমোজাইগাস বা বিশুদ্ধ বৈশিষ্ট্য বলে। কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দায়ী সবগুলো জিন যদি একই রকম হয়, অর্থাৎ প্রকট হলে সবাই প্রকট এবং প্রচ্ছন্ন হলে সবাই প্রচ্ছন্ন, তবে সেই বৈশিষ্ট্যকে হোমোজাইগাস বা বিশুদ্ধ বৈশিষ্ট্য বলে। লিখছো কিনা দেখো। কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী সবগুলো জিন যদি একই রকম হয়, অর্থাৎ প্রকট হলে সবাই প্রকট এবং প্রচ্ছন্ন হলে সবাই প্রচ্ছন্ন, তবে সেই বৈশিষ্ট্যকে হোমোজাইগাস বা বিশুদ্ধ বৈশিষ্ট্য বলে। দেখো লিখছো কিনা। লেখা হলে বলিও। লাস্টের লাইনটা আবার বলি, কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী সবগুলো জিন যদি একই রকম হয়, অর্থাৎ প্রকট হলে সবাই প্রকট অথবা প্রচ্ছন্ন হলে সবাই প্রচ্ছন্ন, তবে সেই বৈশিষ্ট্যকে হোমোজাইগাস বা বিশুদ্ধ বৈশিষ্ট্য বলে। এবার দেখো লিখছি কিনা। জি স্যার হয়েছে। লিখছো সবাই প্লিজ? জি স্যার। ঠিক আছে, এবার লেখো নিচে আরেকটা স্টার চিহ্ন দিয়ে, হেটেরোজাইগাস বা সংকর বৈশিষ্ট্য। হেটেরোজাইগাস শব্দটা এখানে আছে, দেখো পড়া যায় কিনা। এটা সোজা শব্দ, এমন কিছু না, নিজেরাও লেখা যায়। হেটেরোজাইগাস বা সংকর বৈশিষ্ট্য। লিখছো হেটেরোজাইগাস বা সংকর বৈশিষ্ট্য? হাইফেন দিয়ে লেখো, কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য যদি
প্রকট ও প্রচ্ছন্ন উভয় প্রকার জিন অংশগ্রহণ করে তবে সেই বৈশিষ্ট্যকে হেটেরোজাইগাস বা সংকর বৈশিষ্ট্য বলে। কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য যদি প্রকট এবং প্রচ্ছন্ন উভয় প্রকার জিন অংশগ্রহণ করে তবে সেই বৈশিষ্ট্যকে হেটেরোজাইগাস বা সংকর বৈশিষ্ট্য বলে। কোন একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য যদি প্রকট ও প্রচ্ছন্ন উভয় প্রকার জিন অংশগ্রহণ করে তবে সেই বৈশিষ্ট্যকে হেটেরোজাইগাস বা সংকর বৈশিষ্ট্য বলে। লিখতে পারছো কিনা দেখো। বলো লিখছো কিনা। একটু বলবেন শেষ সংখ্যাটা? কোন একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য যদি প্রকট এবং প্রচ্ছন্ন উভয় প্রকার জিন অংশগ্রহণ করে তবে সেই বৈশিষ্ট্যকে হেটেরোজাইগাস বা সংকর বৈশিষ্ট্য বলে। কোনো একটি বৈশিষ্ট্য প্রকাশের জন্য যদি প্রকট ও প্রচ্ছন্ন উভয় প্রকার জিন অংশগ্রহণ করে তবে সেই বৈশিষ্ট্যকে হেটেরোজাইগাস বা সংকর বৈশিষ্ট্য বলে। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার। পারছো লিখতে সবাই প্লিজ? জি স্যার। ঠিক আছে, এবার আমরা আরেকটা সংজ্ঞা লিখব। এই সংজ্ঞা লিখতে লিখতেই তোমাদের কিছুটা বেসিক তৈরি হয়ে যাচ্ছে, কনসেপচুয়াল বেসিক তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আমরা বিভিন্ন সূত্র আছে জেনেটিক্সের, সেগুলো আমরা পড়ব। এবার লেখো আরেকটা বৈশিষ্ট্য সংজ্ঞা লেখো। লেখো জিনোটাইপ। জিনোটাইপ কথাটা লিখে আইপেন দাও, সংজ্ঞাটা লেখো জিনোটাইপ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই যে তুমি বললা না, এখানে যেমন লিখলা কালো, এখানে লিখলা দুইটা ক্যাপিটাল বি, অথবা সাদা, এখানে লিখলা দুইটা স্মল বি, অথবা এই যে শঙ্কর কালো, এটার মধ্যে লিখলে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি। এই যে বৈশিষ্ট্য যেটা বাইরে থেকে দেখা যায় কালো, এটাকে বলে ফিনোটাইপ। ফিনোটাইপ, যে বৈশিষ্ট্যটা বাইরে থেকে দেখা যায় ওটাকে বলে ফিনোটাইপ। আর ওই বৈশিষ্ট্য যে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই জিন কিভাবে আমরা প্রকাশ করতেছি, যেমন এখানে জিনটা কিরকম, দুইটা ক্যাপিটাল বি লিখলাম, এই দুইটা ক্যাপিটাল বি কে বলা হয় জিনোটাইপ। অর্থাৎ তার জিনের টাইপ কিরকম, সে কি বিশুদ্ধ নাকি সে সংকর, এইটা আমরা যখন ওই জিনের জন্য দায়ী প্রতীক বা লেটার দ্বারা প্রকাশ করব, তখন সেটাকে বলা হয় জিনোটাইপ। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় ওটাকে বলে ফিনোটাইপ। আর বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দায়ী যে জিন, তাকে যখন প্রকাশ করা হয় এই ইংরেজি অক্ষর দ্বারা, তখন সেটাকে বলে জিনোটাইপ। বুঝাতে পারছি কিনা জানি না। লেখো সংজ্ঞাটা, লিখলে ক্লিয়ার হয়ে যাবে। জিনোটাইপ কথাটা লিখে আইপেন দাও। লেখো কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দায়ী জিন সমূহকে যখন কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দায়ী জিন সমূহকে যখন ইংরেজি বর্ণ দ্বারা প্রকাশ করা হয়, তখন তাকে জিনোটাইপ বলে। যেমন লেখো ক্যাপিটাল বি দুইটা লেখো, অথবা স্মল বি দুইটা লেখো, অথবা একটা ক্যাপিটাল বি একটা স্মল বি লেখো, ইত্যাদি। কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দায়ী জিন সমূহকে যখন ইংরেজি বর্ণ দ্বারা প্রকাশ করা হয়, তখন তাকে জিনোটাইপ বলে। কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দায়ী
জিন সমূহকে যখন ইংরেজি বর্ণ দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে জিনোটাইপ বলে। লিখছো কিনা বলো? জি স্যার লিখছি। দাঁড়ি সাথেই লেখো জিনোটাইপ দেখেই বৈশিষ্ট্যটি বিশুদ্ধ না সংকর তা বোঝা যায়। জিনোটাইপ দেখেই বৈশিষ্ট্যটি বিশুদ্ধ না সংকর তা বোঝা যায়। এটা বিশুদ্ধ, এটাও বিশুদ্ধ, এটা সংকর। কিভাবে বুঝবা? এই জিনোটাইপ দেখলেই বোঝা যায়। জিনোটাইপ দেখেই বৈশিষ্ট্য বিশুদ্ধ না সংকর তা বোঝা যায়। বলো লিখছো কিনা? জি স্যার লিখছি। এবার লেখো নাম পরের স্টার চিহ্ন দিয়ে লেখো ফিনোটাইপ। বাংলায় লিখতে পারো শব্দগুলো, ইংরেজিতে লিখলেও সমস্যা নাই। ফিনোটাইপ কথাটা লিখে হাইফেন দাও। ফিনোটাইপ হাইফেন দিয়ে লেখো। লেখো জীবের যে সকল বৈশিষ্ট্য বাইরে থেকে বোঝা যায় বা পর্যবেক্ষণ করা যায়, বা জীবের যে সকল বৈশিষ্ট্য বাইরে প্রকাশ পায়, এভাবে লিখলেও চলবে। জীবের যে সকল বৈশিষ্ট্য বাইরে থেকে বোঝা যায় তাকে ওই জীবের ফিনোটাইপ বলে। জীবের যে সকল বৈশিষ্ট্য বাইরে থেকে বোঝা যায় তাকে ওই জীবের ফিনোটাইপ বলে। দাঁড়ি সাথেই লেখো উল্লেখ্য যে জিনোটাইপ দ্বারাই ফিনোটাইপ নিয়ন্ত্রিত হয়। উল্লেখ্য যে জিনোটাইপ দ্বারাই ফিনোটাইপ নিয়ন্ত্রিত হয়। জীবের যে সকল বৈশিষ্ট্য বাইরে থেকে বোঝা যায় বা বাইরে প্রকাশ পায় তাকে ফিনোটাইপ বলে। যেমন এই যে কালো অথবা সাদা, এই যে ক্যারেক্টারটা বাইরে থেকে তুমি বুঝবা, এটাই হচ্ছে তার ফিনোটাইপ। ফিনোটাইপ ডিপেন্ড করে তার জিনোটাইপের উপর। এই জন্যই আমরা লিখলাম উল্লেখ্য যে জিনোটাইপ দ্বারাই ফিনোটাইপ নিয়ন্ত্রিত হয়। লিখছো কিনা দেখো। জীবের যে সকল বলো স্যার এই যে এখানে বি দ্বারা যে শুধু মানে ব্ল্যাকই বুঝাবে এমন তো না, মানে ব্লাইন্ডও এরকমও তো অন্য বুঝাতে কিছু পারে। হতে পারে, অন্য কিছু হতে পারে, অন্য কিছু হতে পারে, কোনো ব্যাপার না। বি দ্বারা যে ব্ল্যাক বুঝাইতে হবে এমন কোনো কথা নেই, অন্য কিছু হতে পারে। অন্য কোনো একটা ক্যারেক্টারের যদি প্রথম শব্দ মানে অন্য কোনো ক্যারেক্টার প্রকাশ করতে যে ইংরেজি শব্দ তার প্রথম অক্ষর যদি বি হয় তাহলে সেটা দিয়েও এটা বোঝানো যাবে, সমস্যা নাই। বি দ্বারা ব্ল্যাকই হতে হবে এমন কোনো কথা নেই, বুঝে নাই? জি স্যার বুঝছি। ঠিক আছে। উল্লেখ্য যে জিনোটাইপ দ্বারাই ফিনোটাইপ নিয়ন্ত্রিত হয়। জীবের যে সকল বৈশিষ্ট্য বাইরে প্রকাশ পায় বা বাইরে থেকে বোঝা যায় তাকে ফিনোটাইপ বলে। উল্লেখ্য যে জিনোটাইপ দ্বারাই ফিনোটাইপ নিয়ন্ত্রিত হয়। দেখো লিখছো কিনা। লিখছো? জি স্যার। ঠিক আছে। এবার আরেকটা সংজ্ঞা দিব আমরা। এবার সংজ্ঞা দিব হচ্ছে এই, লেখো স্টার চিহ্ন দাও, লেখো মনোহাইব্রিড ক্রস। মনোহাইব্রিড ক্রস লিখছো? মনোহাইব্রিড ক্রস। জি স্যার লিখছি। ঠিক আছে লিখছো। এখন দেখো আমি একটা এক্সাম্পল তোমাকে বলি। মনে করো একটা আপেল লাল আর একটা আপেল সবুজ। এখন এই দুইটা আপেলের মধ্যে আমি ক্রস করব, এখানে যে কোনো একটা ফলাফল আসবে। যদি সবুজ প্রকট হয় এখানে সবুজ হবে, লাল প্রকট হলে লাল হবে, সেটা নিয়ে আমার টেনশন নেই। কিন্তু আমি যদি এমন বলি যে আপেলটা লাল, হ্যাঁ বলো। এই প্রকারটা তো বংশ পরম্পরা মানে একই থাকবে, ধরেন এই প্রজন্মে আর কি লাল প্রকট হইলো পরেরটা সবুজ, এমন তো না? না না এরকম না। একটা বৈশিষ্ট্য যখন প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ওইটা ওই জীবের ক্ষেত্রে সবসময় প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটা বৈশিষ্ট্য যদি প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এমন হবে না যে বাবার ক্ষেত্রে এটা প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত তো পরের জেনারেশনে এসে এটা আবার প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, এরকম হবে না।
সিফাত বোঝো নাই? তোমার প্রশ্নের উত্তর হ্যাঁ, ঠিক আছে বুঝছি কিন্তু? স্যার, ঠিক বুঝছি আছে। স্যার। আচ্ছা আচ্ছা, এখানে দেখো একটা আপেল, মনে করো একটা আপেল, এই আপেলটার ফল লাল, এটার আপেলটা হচ্ছে সবুজ, এই দুটোর মধ্যে আমি চাইলে ক্রস করতে পারি। আচ্ছা, এমন হয় না একটা আপেল লাল কিন্তু তার স্বাদ মিষ্টি, তার সাথে আরেকটা আপেল সবুজ কিন্তু তার স্বাদ টক, এইভাবেও তো আমি চিন্তা করে ক্রস করতে পারি। যে আপেলটা লাল সেটা তো মিষ্টি হতে পারে, আর যে আপেলটা সবুজ সেটা তো যদি টক হয় হতে পারে। এরকমের যদি হয় আপেল কিন্তু এইটা একটা এটা একটা, এখানে যেমন এই একটা আপেল এই একটা আপেল, এখানে কিন্তু এই একটা আপেল এই একটা আপেল, ডিফারেন্সটা কি? এখানে ক্যারেক্টার আমি কনসিডার করতেছি একসাথে চারটা ক্যারেক্টার, কিরকম? লাল আর সবুজ এই দুইটা ক্যারেক্টার পরস্পরের বিপরীত, আর মিষ্টি আর টক এই দুইটা ক্যারেক্টার আবার পরস্পরের বিপরীত। এখানে আমি দুইটা আপেলের মধ্যেই চারটা ক্যারেক্টার খুঁজে নিয়েছি, আমি ক্রস করে দেখতে চাই এই জেনারেশনে কি হয়। কি হয় সেটা নিয়ে আমার ভাবনা নাই এখানে। আমি যদি এরকমের চারটা ক্যারেক্টার নিয়ে ক্রস করি, দুইটা জীব, জীব কিন্তু এখানেও দুইটা এখানেও দুইটা, গাছ এখানেও একটা এই একটা, এখানেও গাছ এই একটা এই একটা, একই গাছের মধ্যে দুইটা ক্যারেক্টার নিয়ে আমি চিন্তা করলাম। এই রকমের যদি ক্রস করি তাহলে এটাকে বলে ডাই হাইব্রিড ক্রস। যদি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করা হয়, দুই জোড়া, দুইটা জীব কিন্তু দুইটা জীবের মধ্যে যদি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকে, এটা পুরুষ এটা স্ত্রী, দুইটা জীবের মধ্যেই আমি ক্রস করব, কিন্তু এক একটা জীবের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, দুইটা জীবের মধ্যে মোট চারটা বৈশিষ্ট্য, এবং চারটার মধ্যে একটার বিপরীত আরেকটা এবং আরেকটার বিপরীত আরেকটা, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। মিষ্টি আর টক এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, লাল আর সবুজ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এরকমের যদি আমরা দুইটা জীবের মধ্যে ক্রস করি তাহলে সেটাকে বলা হয় ডাই হাইব্রিড ক্রস। আর যদি দুইটা জীবের মধ্যেই ক্রস করব কিন্তু সেখানে যদি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকে তাহলে সেটাকে বলে মনো হাইব্রিড ক্রস। আমি বুঝাতে পারছি না পারিনি? জি স্যার, বুঝতে পারছি। যেমন আমি যদি বলি একটা ইঁদুর বা একটা গরু কালো আর একটা গরু সাদা, ক্রস করলাম আমি, গরু কালো একটা সাদা একটা, ক্রস করলে পরের বংশধরে কি হবে সেটা নিয়ে আমার চিন্তা নাই এখানে। কিন্তু আমি এখানে আরো একটা ক্যারেক্টার জুড়ে দিলাম, যে গরুটা কালো, খেয়াল করো তার শিং বড়, এর সাথে ক্রস করব এমন একটা গরু, গরুটা সাদা শিং খাটো। তাহলে এখন কি এই বড় শিং আর খাটো শিং এক জোড়া বিপরীত ক্যারেক্টার, আর কালো রং আর সাদা রং আরেক জোড়া বিপরীত ক্যারেক্টার। এরকমের যদি দুইটা জীবের মধ্যে আমরা চারটা ক্যারেক্টার খুঁজে নিয়ে একটার সাপেক্ষে আরেকটা বিপরীত, এরকম দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা ক্রস করি তাহলে আমরা তাকে বলবো ডাই হাইব্রিড ক্রস। আর দুইটা জীবের মধ্যে যদি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করে ক্রস করি তাহলে সেটাকে বলবো মনো হাইব্রিড ক্রস। আমি বুঝাইতে পারছি না পারিনি? স্যার, তিন জোড়া হলে কি ট্রাই হাইব্রিড? ট্রাই হাইব্রিড ক্রস হবে, অবশ্যই তাই। তাহলে আমরা মনো হাইব্রিড ক্রস কথাটা লিখে হাইফেন দিয়ে সংজ্ঞাটা লেখো। যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হয় তখন তাকে মনো হাইব্রিড ক্রস বলে। স্যার আবার একটু বলবেন? যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হয়, যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হয় তখন তাকে মনো হাইব্রিড ক্রস বলে। যেমন এখানে এই দুই একটা এক্সাম্পল দিয়ে দাও, লাল ইন্টু সবুজ অথবা কালো ইন্টু সাদা ইত্যাদি, এরকমের দুইটা কথা লিখে রাখো, লাল ইন্টু সবুজ কমা কালো ইন্টু সাদা ইত্যাদি। যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হয় তখন তাকে মনো হাইব্রিড ক্রস বলে। যেমন লাল ইন্টু সবুজ কমা দিয়ে লেখো কালো ইন্টু সাদা, এরকম অনেক আছে, লম্বা ইন্টু খাটো, এরকম এক জোড়া ক্যারেক্টারের মধ্যে আমি চিন্তা করব। যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হয় তখন তাকে
মনো হাইব্রিড ক্রস বলে। লিখছো মনো মানে এক, লেখা হয়েছে? জি স্যার। এবার লেখো, নিচে লেখো ডাই হাইব্রিড ক্রস, স্টার চিহ্ন দিয়ে লেখো ডাই হাইব্রিড ক্রস। ডাই মানে 2, হাইফেন দিয়ে লেখো যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হয় তখন তাকে ডাই হাইব্রিড ক্রস বলে। যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হয় তখন তাকে ডাই হাইব্রিড ক্রস বলে। যখন দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হয় তখন তাকে ডাই হাইব্রিড ক্রস বলে। লিখছো কিনা দেখো। জি স্যার। এখানে উদাহরণ দাও, যেমন এরকম লেখো লাল সাথে লেখো মিষ্টি ইন্টু সবুজ সাথে লেখো টক। লাল মিষ্টি ইন্টু সবুজ টক। কমা দিয়ে লেখো কালো শিং বড় ইন্টু সাদা শিং ছোট বা খাটো, ইত্যাদি। ওটার দিকে তাকাইলেই যেন তুমি বুঝতে পারো যে কোনটাকে ডাই হাইব্রিড ক্রস বলা হচ্ছে। এখানে যেরকম দুইটা লিখছি, কমা দিয়ে দুইটা লিখে রাখো, ইত্যাদি। লাল মিষ্টি ইন্টু সবুজ টক, কমা দিয়ে লেখো কালো শিং বড় ইন্টু সাদা শিং ছোট, ইত্যাদি। এরকম অনেক ব্যাপার আসতে পারে। লেখা হয়েছে? জি স্যার লিখছি। আচ্ছা, এবার নিচে আরেকটা স্টার চিহ্ন দাও। আমরা প্রায় সংজ্ঞার শেষ প্রান্তে চলে আসছি। স্টার চিহ্ন দিয়ে লেখো, লেখো টেস্ট ক্রস। টেস্ট ক্রস, টেস্ট ক্রস কথাটা লিখাই ফেল দাও। তোমরা নিশ্চয়ই জানো টেস্ট শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করে দেখা। একটা জিনিস খেয়াল করো, মন দিয়ে খেয়াল করো, একটা জিনিস বললেই বুঝতে পারবা, কারণ অনেক কনসেপ্ট এখন হয়ে গেছে। ধরো একটা গাছ লম্বা এবং সে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, তাহলে কি, এবং এটা যদি প্রকট জিন হয় তাহলে দুইটা ক্যাপিটাল টি। আর একটা গাছ মনে করো বিশুদ্ধ খাটো। আমার খাতা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আমার খাতার লেখা দেখা যায় তো না? ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা মনোহাইব্রিড ক্রস করতে যাচ্ছি। একটা বিশুদ্ধ লম্বা গাছ আর একটা বিশুদ্ধ খাটো গাছ। এখন মনে করো এই গাছটাকে আমরা পুরুষ গাছ হিসেবে নির্বাচন করলাম, এই গাছটাকে আমরা স্ত্রী গাছ হিসেবে নির্বাচন করলাম। এখন এই দুইটা গাছের মধ্যে আমরা পরাগায়ন ঘটায় দিলাম, মানে ক্রস করে দিলাম। তখন কি হবে? দ্বিতীয় বংশধর হবে। দ্বিতীয় বংশধর কিভাবে হবে সেটা বোঝো। এই গাছটা যদি পুরুষ হয় তাহলে সে শুক্রাণু যখন তৈরি করবে এরকমের ক্যাপিটাল টি এরকম শুক্রাণু তৈরি করবে। আর এই গাছটা যখন ডিম্বাণু তৈরি করবে, যেহেতু স্ত্রী গাছ, সে স্মল টি বিশিষ্ট ডিম্বাণু তৈরি করবে। প্রত্যেকটা ডিম্বাণুর ভিতরে স্মল টি থাকবে একটা করে, আর এখানে প্রত্যেকটা শুক্রাণুর মধ্যে একটা করে ক্যাপিটাল টি থাকবে। এখন মনে করো এর যে কোনো একটা শুক্রাণুর সাথে যে কোনো একটা ডিম্বাণু যদি একত্রিত হয়, এটার সাথে এটা অথবা এটার সাথে এটা একই রকম হবে, তাহলে কি হবে ফলাফল? ফলাফল হবে এই গাছটা যেটা হবে তার জিনোটাইপ হবে, এখান থেকে ক্যাপিটাল টি আসবে বাবার কাছ থেকে আর স্মল টি আসবে মায়ের কাছ থেকে। একটা প্রকট জিন একটা প্রচ্ছন্ন জিন এখানে আছে। ক্যাপিটাল টি সে চায় গাছটা লম্বা হোক আর স্মল টি চায় গাছটা খাটো হোক। হ্যাঁ, ক্যাপিটাল টি একটা প্রকট জিন যেটা লম্বা হতে দায়ী, লম্বার জন্য দায়ী। স্মল টি একটা প্রচ্ছন্ন জিন যেটা খাটোর জন্য দায়ী। কিন্তু আমরা মেন্ডেল বলে গেছেন যে একটা প্রকট জিন আর একটা প্রচ্ছন্ন জিন যদি কাছাকাছি থাকে সব সময় প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে, প্রচ্ছন্ন জিন সুপ্ত অবস্থায় থাকবে। তাহলে এই গাছটা কিন্তু লম্বাই হবে। কিন্তু এই লম্বা আর এই প্রথম যে লম্বা এর মধ্যে তফাৎ আছে। এইটা হচ্ছে শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা। এখন তুমি যদি এরকমের আরেকটা শঙ্কর লম্বা গাছ নাও, এটাও একটা শঙ্কর লম্বা গাছ, শঙ্কর লম্বা গাছ। এখন শোনো, একটা গাছ তুমি বাইরে থেকে দেখলা লম্বা, কিন্তু তার ভেতরে কি বিশুদ্ধ নাকি শঙ্কর এটা তো তুমি বুঝতে পারবে না। তার জিন তো আর তুমি মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবে না। তোমাকে এটাকে বাইরে থেকে দেখে বুঝতে হবে যে এটা বিশুদ্ধ নাকি শঙ্কর। কিভাবে বুঝবা? যদি বিশুদ্ধ লম্বা হয়, মনে করো এটা একটা বিশুদ্ধ লম্বা,
খেয়াল করো, একটা গাছ বিশুদ্ধ লম্বা, তাহলে তার জিনোটাইপ কি? দুইটা ক্যাপিটাল টি। এবং এরকমেরই যদি আরেকটা বিশুদ্ধ লম্বা গাছ নেই, বিশুদ্ধ লম্বা, তাহলে কি এটাও ক্যাপিটাল টি। এখান থেকে যদি ক্যাপিটাল টি হয়, এখান থেকেও ক্যাপিটাল টি হবে, এখানেও ক্যাপিটাল টি হবে, এখানেও ক্যাপিটাল টি হবে। এই গাছ যত জেনারেশন ধরেই ক্রস করো না কেন, সে কি বিশুদ্ধ লম্বা ছাড়া অন্য কোনো গাছ দিতে পারবে? আচ্ছা, তার যত জেনারেশন তুমি ক্রস করো একই ফলাফল আসবে, কারণ তার মধ্যে তো ক্যাপিটাল টি ছাড়া আর কিছু নাই। আবার যদি এমন হয় একটা গাছ বিশুদ্ধ খাটো, তাহলে তার জিনোটাইপ কি? স্মল টি। এরকম যদি আরেকটা বিশুদ্ধ খাটো গাছ নাও, সেই দুটার মধ্যে যদি ক্রস করো, তাহলে তার বংশধর যেটা হবে সবসময় কি ওই বিশুদ্ধ খাটো ছাড়া আর কোনো কিছু আসার কোনো সুযোগ আছে? অর্থাৎ যদি কোনো একটা বৈশিষ্ট্য বিশুদ্ধ হয়, তাহলে সেই বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করলে যত প্রজন্ম পর্যন্তই সে বাচ্চা দিক না কেন, ওই বিশুদ্ধ বৈশিষ্ট্যটাই সে প্রকাশ করবে, অন্য কোনো বৈশিষ্ট্য প্রকাশ করার সুযোগ তার নাই। সেটা বিশুদ্ধ প্রকট হোক অথবা বিশুদ্ধ প্রচ্ছন্ন হোক। হোমোজাইগাস বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে যদি ক্রস করো, তাহলে সকল প্রজন্মে, পরবর্তী সকল প্রজন্মে ওই একই বৈশিষ্ট্য প্রকাশ পাবে, ভিন্ন কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। কিন্তু বৈশিষ্ট্যটা যদি সংকর হয়, যেমন এই গাছটা সংকর, এই গাছটা সংকর, এখন সংকর দুইটা গাছের মধ্যে তুমি ক্রস করলে কি হয় দেখো, এখান থেকে শুক্রাণু ক্যাপিটাল টিও হতে পারে, স্মল টিও হতে পারে, আর এখান থেকে ডিম্বাণু ক্যাপিটাল টিও হতে পারে, স্মল টিও হতে পারে। এখন কোন শুক্রাণুর সাথে কোন ডিম্বাণু মিলিত হবে এই ব্যাপারে কিন্তু তোমার আমার কোনো হাত নাই। যে কোনো শুক্রাণুর সাথে যে কোনো ডিম্বাণু মিলিত হতে পারে। তাহলে তুমি দেখবা বাচ্চা হতে পারে, কোনো বাচ্চা হবে এরকম, সেটা ঠিক লম্বাই হবে, বিশুদ্ধ লম্বা। কোনো বাচ্চা হবে এই ক্যাপিটাল টি এর সাথে যদি এর দেখা হয়, ক্যাপিটাল টি স্মল টি, এটাও লম্বা হবে, কিন্তু এই লম্বা কিন্তু আসল লম্বা না, যদিও বাইরে থেকে বোঝা যাবে না, বাইরে থেকে বোঝার দরকারও নাই। এই শুক্রাণুর সাথে যদি এই ডিম্বাণুর দেখা হয়, সেটাও ক্যাপিটাল টি আগে লিখলাম, স্মল টি পরে লিখলাম, এটাও লম্বা হবে। কিন্তু যদি এই স্মল টি এর সাথে যদি এই স্মল টি এর দেখা হয়, তাহলে কি হবে? দুইটা স্মল টি এক জায়গায় চলে আসবে, এই গাছটা কি হবে? লম্বা হবে? বিশুদ্ধ খাটো স্যার। খাটো হয়ে যাবে, খাটো হয়ে যাবে। তাহলে আমি ক্রস যখন করলাম, দুইটা গাছই তো লম্বা ছিল, বাইরে থেকে দেখে তো দুইটা গাছই লম্বা দেখলাম, কিন্তু পরের বংশধরে এসে সব গাছ তো লম্বা পেলাম না, কিছু গাছ খাটো পেয়ে গেলাম। কেন? কারণ এই খাটো বা স্মল টি ওর মধ্যে ছিল, লুকানো ছিল। যখন এই স্মল টি আর এই স্মল টি আলাদা হয়ে এখানে বাচ্চা তৈরি করছে, তখনই সে খাটো হয়ে গেছে। তার মানে সংকর বৈশিষ্ট্য সম্পন্ন দুটা জীবের মধ্যে যদি তুমি ক্রস করো, তাহলে পরবর্তী বংশধরে এক রকমের জীব পাবে না। প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী বেশি জীব পাবে, আবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী কম হলেও কিছু জীব পাবে। এখানে টোটাল যত জীব হবে তার 75% গাছ হবে লম্বা, কিন্তু 25% গাছ কিন্তু খাটো হবে। এইটাই হচ্ছে আসল কথা। যদি দুইটা সংকর জীবের মধ্যে ক্রস করো, তাহলে পরবর্তী বংশধরে কিন্তু ওই একই বৈশিষ্ট্য পাওয়া যাবে না, প্রকট বৈশিষ্ট্যটাও পাওয়া যাবে, আবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাও পাওয়া যাবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাওয়া যাবে। কিন্তু তুমি যদি বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে ক্রস করো, তাহলে কখনোই পরবর্তী যে কোনো জেনারেশনে যাও, কখনোই তুমি ভিন্ন রকমের কোনো জীব পাবা না। যদি বিশুদ্ধ লম্বা হয় তাহলে সবসময় বিশুদ্ধ লম্বাই পাবা, আবার বিশুদ্ধ খাটো পাইলে মানে বিশুদ্ধ প্রচ্ছন্ন হলে সবসময় বিশুদ্ধ প্রচ্ছন্নই পাওয়া যাবে, ভিন্ন কিছু পাওয়া যাবে না। কিন্তু সংকর দুইটা জীবের মধ্যে ক্রস করলে পরবর্তী বংশধরে কিন্তু এক রকমের পাওয়া যায় না, একাধিক রকমের জীব পাওয়া যায়। এই কথাটার কি মানে বুঝছো না বোঝো নাই? এই কারণে যখন তুমি একটা গাছ লম্বা দেখলা, সেই লম্বাটা কি বিশুদ্ধ লম্বা নাকি সংকর লম্বা তুমি বুঝবা কিভাবে? বুঝবা তুমি ওই যে লম্বা গাছটা পেলা তাদের দুজনের মধ্যে ক্রস করো, ক্রস করে তুমি বাচ্চাদের দিকে তাকাও, যদি দেখো যে হ্যাঁ বাচ্চা লম্বাই হয়েছে, তারপরে তুমি মোটামুটি একটা শিওর হয়ে গেলা যে মোটামুটি এটা যেহেতু লম্বা হয়েছে, এটা মনে হয় লম্বাটাই এখানে বিশুদ্ধ। আচ্ছা, তোমার বিশ্বাস হয় নাই, এখন এই প্রথম বংশধরে যে লম্বা পাইলা সেরকমের দুইটা লম্বার মধ্যে আবার ক্রস করো, এখন পরের বংশধর দ্বিতীয় বংশধরের দিকে তাকাও, যদি দেখো দ্বিতীয় বংশধরও সব গাছ লম্বা, একটাও কোনো খাটো গাছ পাওয়া যায় নাই, তাহলে তুমি শিওর হয়ে গেলা যে লম্বাটা ছিল বিশুদ্ধ।
কিন্তু যদি তুমি লম্বা দুইটা বাইরে থেকে দেখলা, ক্রস করলা, প্রথম বংশধরে লম্বা পাইলা, কিন্তু দ্বিতীয় বংশধরে এসে আর লম্বা পাইলা না, লম্বাও পাইলা কিছু, খাটোও পাইলা কিছু, তাহলে তুমি কি বলবা? ওই লম্বাটা কি বিশুদ্ধ ছিল না সংকর ছিল? করছিল। সংকর ছিল। এই কারণেই কোনো একটা বৈশিষ্ট্য বাইরে থেকে দেখে ওই বৈশিষ্ট্যটা বিশুদ্ধ কিনা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে টেস্ট ক্রস করো। টেস্ট ক্রস আসলে কি? যে বৈশিষ্ট্যটা তুমি দেখলা ওই বৈশিষ্ট্য সম্পন্ন দুইটা জীবের মধ্যে তুমি ক্রস করো, ক্রস করে পরবর্তী বংশধরগুলোর দিকে তাকাও। যদি কয়েক বংশধর ধরে তুমি একই রকমের বৈশিষ্ট্য পেতে থাকো, ভিন্ন কোনো বৈশিষ্ট্য না পাও, তাহলে বুঝবা যে ওই বৈশিষ্ট্যটা বিশুদ্ধ বৈশিষ্ট্য ছিল, সেটা প্রকট হোক অথবা প্রচ্ছন্ন হোক। স্যার কোনো মেশিন দ্বারা বা কিছু দ্বারা না, মেশিন দ্বারা বোঝা যাবে না, না না, জেনেটিক্স এর কোনো তাইলে মেশিন তো দ্বারা বোঝা যাবে না। লাভ হইলো না স্যার। কেন লাভ হলো না কেন? স্যার বিয়ে করার আগে তাইলে দেখে নেওয়া যাইতো। না, তোমার বিয়ের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। তুমি বিশুদ্ধ না সংকর এই বৈশিষ্ট্য নিয়ে তোমার বিয়ের আগে অ্যানালাইসিস করার কোনো দরকার নেই। আমি যেটা বলি সেদিকে থাকো। আমাদের সময় যেহেতু কম, অর্থাৎ টেস্ট ক্রস হচ্ছে সেই ক্রস যে ক্রস করে বুঝতে হয় বা বোঝা যায় যে কোনো একটা বৈশিষ্ট্য বিশুদ্ধ নাকি সংকর। সেই বৈশিষ্ট্যটা বিশুদ্ধ কিনা বোঝার উপায় কি? যদি ওই একই বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করো, তার পরবর্তী প্রজন্মগুলোতে যদি ওই একই রকমের বৈশিষ্ট্য আসতে থাকে, তাহলে বুঝতে হবে বৈশিষ্ট্যটা বিশুদ্ধ ছিল। আর যদি দুইটা বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করে একই রকমের দুইটা বৈশিষ্ট্য দেখতে একই রকম, কিন্তু ক্রস করে কয়েক প্রজন্মের মধ্যে দেখি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ওই বৈশিষ্ট্য বিশুদ্ধ না, ওটার মধ্যে ভেজাল আছে, সংকর বৈশিষ্ট্য। এখন লেখো কোন একটি, হ্যাঁ বলো স্যার একটা মানে কোশ্চেন মাথায় আসছে, তো লেম হ্যাঁ কোশ্চেন বলো হবে, কিন্তু বলো বলো মানে সব সময় যে বিশুদ্ধ লম্বাই যে মানে প্রকট মানে দুটো না 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 বড় না না হাতের না না না, আমি তা বলি নাই তো। বড় খাটোটাও হাতের টি প্রকট ধরতে হতে পারে। ই নাই তো, যদি আমরা বিশুদ্ধ না। খাটো তো বড় টি হ্যাঁ, ধরতে পারবো। প্রকট হতে পারে, হতে পারে। একটা বৈশিষ্ট্য ধরো, এটা মটরশুটির ক্ষেত্রে ধরো লম্বাটাকে আমরা বলছি বিশুদ্ধ। অনেক অন্য একটা উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেল হয়তো আখ গাছের মধ্যে তুমি দেখলা একটা আখ গাছ লম্বা আর একটা আখ গাছ খাটো, ক্রস করলা, প্রথম বংশধরের গাছ হয়ে গেল খাটো। এখন তোমার খাটোটাই প্রকট। খাটো ইংরেজি কি? খাটো ইংরেজি হচ্ছে ডোয়ার্ফ, DWARF, ডোয়ার্ফ মানে খাটো। তাহলে খাটোর জন্য তোমাকে দুইটা ক্যাপিটাল ডি দিতে হবে। আর লম্বার জন্য কি তুমি এখন টি দিতে পারবা? না, এখন তোমাকে দুইটা স্মল ডি দিতে হবে। স্যার কথা এটা বোঝাতে পারছি? প্রজাতির ক্ষেত্রে নির্দিষ্ট। কোন জীবের হ্যাঁ কোন হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মানে জীব টু স্যার জীব ভ্যারি করে, মানে এটা জিপ টু জিপ সেম থাকবে কিন্তু ভ্যারি অন্য করে। প্রজাতিতে ভিন্ন হবে। হ্যাঁ অবশ্যই, জীব টু জীব বোঝার ভ্যারি করে। কোনো উপায় কি স্যার? মানে আমরা বোঝার পরিবেশে উপায় তো যেগুলো হচ্ছে ছোট ওইটাই। দেখি ওগুলো এরকম? না, বোঝার উপায় তো ওইটাই যে তুমি ওই রকমের দুইটা বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করো, ক্রস করে প্রথম বংশধরে কি পাও সেটার দিকে তাকাও, তাহলেই তো হয়। ও আচ্ছা, মানে স্যার যেটার মানুষের ক্ষেত্রে ক্ষেত্রে তিনটা লম্বা তিনটা খাটো হবে ওইটাই প্রকট। হ্যাঁ, তুমি তো দুইটা বিপরীত বের করে নিয়ে ক্রস করতে হবে। ধরো একটা আম টক, একটা আম মিষ্টি। এখন তোমার জানার খুব শখ যে এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে কোন জিনটা পাওয়ারফুল বেশি, আমি টেস্ট করতে চাই, কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন। সোজা উপায়, আম গাছের টক আম গাছের সাথে মিষ্টি আম গাছের তুমি ক্রস করো। কিভাবে ক্রস করবা? একটা আম গাছের ফুল থেকে পরাগরেণু নিয়ে আরেকটা আম গাছের গর্ভমুণ্ডের উপরে দিয়ে দাও, তারপরে এমন ভাবে আটকে রাখো যেন অন্য কেউ এসে ওখানে ডিস্টার্ব করতে না পারে। তাহলে ওখানে একটা আম হবে, সেই আমের আটিটা তুমি লাগাও। একটা আম দিয়ে অবশ্য বোঝা যাবে না, একসাথে অনেকগুলো পরাগায়ন করতে হবে, অনেকগুলো আম হবে। সেই আমের আটিটা তুমি লাগাও, আমের আটি দিয়ে যে আম হবে, চারা হবে, সেই আমের স্বাদ কিরকম হয় সেটা তুমি দেখো। যদি দেখো যে এই প্রথম বংশধরের আমগুলোর মধ্যে সবার স্বাদ টক, তাহলে তোমাকে বুঝতে হবে যে টকটাই প্রকট ছিল। যদি দেখো যে না, প্রথম বংশধরের যে আম হলো তার মধ্যে কি বলা যায় সব মিষ্টি, তাহলে বুঝতে হবে মিষ্টিটাই প্রকট ছিল। স্যার আবার তুমি মানুষ এখন দেখতে চাও, এখন লম্বা আর শোনো, খাটোর মধ্যে এখন আবার তুমি দেখতে চাও, শোনো, এখন আবার তুমি দেখতে চাও এই যে আমটা মিষ্টি হলো, ঠিক আছে, একটা মিষ্টি একটা টক ক্রস করলাম, প্রথম বংশধরের আম মিষ্টি হলো। এখন এই মিষ্টিটা কি রকম? এটা তো আর বিশুদ্ধ মিষ্টি না, সংকর মিষ্টি। কারণ বাবার কাছ থেকে মিষ্টি আসছে, মায়ের কাছ থেকে টক আসছে। তো এখন এখানে মিষ্টি প্রকাশ পেলেও মিষ্টিটা প্রকট, যেহেতু এই জন্য মিষ্টি হয়েছে। টকটা প্রচ্ছন্ন, তাই টক হয় নাই। এখন এই মিষ্টি টক দুইটা জিনিস আছে, কিন্তু ক্রস করো, পরবর্তী বংশধরে দেখবা, যে দ্বিতীয় বংশধরে যেয়ে দেখবা কিছু গাছের আম মিষ্টি, আবার কিছু গাছের আম টক। এটাই হয়। যদি সংকর কোনো বৈশিষ্ট্য হয়, তাদের দুজনের মধ্যে ক্রস করলে পরবর্তী বংশধরে এসে ক্যারেক্টার গুলো আলাদা হয়ে যাবে। আমি সংজ্ঞাটা লিখি তারপরে শেষ করি। লেখো, কোন একটি বৈশিষ্ট্য হোমোজাইগাস না হেটেরোজাইগাস তা বোঝার জন্য
যে ক্রস করা হয় তাকে টেস্ট ক্রস বলে। কোনো একটি বৈশিষ্ট্য হোমোজাইগাস না হেটেরোজাইগাস বোঝার জন্য যে ক্রস করা হয় তাকে টেস্ট ক্রস বলে। কোনো একটি বৈশিষ্ট্য হোমোজাইগাস না হেটেরোজাইগাস তা বোঝার জন্য যে ক্রস করা হয় তাকে টেস্ট ক্রস বলে। দাঁড়ি উল্লেখ্য যে হোমোজাইগাস বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হলে পরবর্তী সকল প্রজন্মে ওই একই বৈশিষ্ট্য প্রকাশ পায়। উল্লেখ্য যে হোমোজাইগাস বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হলে পরবর্তী সকল বংশধরে ওই একই বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু হেটেরোজাইগাস দুটি জীবের মধ্যে ক্রস করা হলে পরবর্তী বংশধরে একাধিক রকমের জীব পাওয়া যায় বা একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাওয়া যায়। দাঁড়ি উল্লেখ্য যে হোমোজাইগাস বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হলে পরবর্তী সকল বংশধরে ওই একই বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু হেটেরোজাইগাস বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হলে পরবর্তী বংশধরে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাওয়া যায় বা একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাওয়া যায়। দাঁড়ি তার মানে দুইটা বৈশিষ্ট্য সম্পন্ন একই রকমের দেখতে হলেও ক্রস করে তুমি পরবর্তী জেনারেশনের দিকে তাকায় দেখবা, যদি দেখো পরবর্তী সকল জেনারেশনে একই 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 রকমের হচ্ছে, তাহলে বুঝতে হবে এই ক্যারেক্টারটা একদম পিওর। আর যদি দেখা যায় দেখতে বাইরে একরকম কিন্তু ক্রস করার পরে এক দুই জেনারেশন পরেই নতুন নতুন ক্যারেক্টার বের হয়ে আসতেছে, ভিন্ন ভিন্ন ক্যারেক্টার প্রকাশ পাচ্ছে, তাহলেই বুঝতে হবে যে বাবা মায়ের ক্যারেক্টারটা পিওর ছিল না, এই কারণেই এখন আলাদা আলাদা ক্যারেক্টার বের হয়ে আসতেছে। কথা সিম্পল, বোঝার কিন্তু একদম কথা। আজকে এটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ আমার হাফেজ। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো তাড়াতাড়ি। টেস্ট ক্রসের জন্য যে আমার তো একটা গাছের স্যার এই জিনোটাইপটা নির্দিষ্ট হওয়া লাগবে, মানে জানা লাগবে তো। হ্যাঁ, কোনো জানার দরকার নাই, তোমার বাইরে থেকে জিনোটাইপ জানার দরকারই নেই, তুমি খালি ক্রস করো। এখন যদি আমি দুইটাই টিটি এর সাথে যদি ছোট দুইটা টিটি ক্রস করাই তাহলে তো অন্য প্রকার জীব পাওয়া যাইতে পারে না কেন, তুমি তো যেটা তুমি কি করবা, লম্বা গাছ নিবা না? তুমি তো প্রথমে হ্যাঁ স্যার, লম্বা, ধরলাম দুইটাই হ্যাঁ। টিটি নিলাম আর কি, দুইটা। হ্যাঁ স্যার, বড় হাতের টি। হ্যাঁ লম্বা নিলে, হ্যাঁ তারপর এখন আমি টেস্ট করার জন্য আরেকটা নিলাম ছোট হাতের টি, তখন যদি ক্রস করাই। আরেকটা যদি ছোট হাতের টি নাও, মানে এটা লম্বা হ্যাঁ। কিন্তু এটার মধ্যে এরকম আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, এরকম আছে, তুমি এটা হ্যাঁ, বলতে তখন চাচ্ছ তো? পাওয়া একটা যাবে। নিলে এরকম, হ্যাঁ আমি আসি, একটা নিলে কি এরকম বিশুদ্ধ লম্বা, হ্যাঁ স্যার। আরেকটা তো তুমি বাইরে থেকে বুঝলা না, নীলা লম্বা কিন্তু আসলে সেটা ভেজাল ছিল, এই তো তোমার হ্যাঁ বক্তব্য। স্যার। এখন তুমি এই ক্রস করো, ক্রস করলে দেখবা বাচ্চাদের মধ্যে ফলাফল চলে আসবে। এখন ফলাফল কিরকম আসবে, এখান থেকে আসবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, খেয়াল করো, এখান থেকে আসবে ক্যাপিটাল টি স্মল টি। এখন এর সাথে এর দেখা হলে দুইটা ক্যাপিটাল টি, এর সাথে যখন এর দেখা হবে ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে যখন এর দেখা হবে দুইটা ক্যাপিটাল টি, আবার এর সাথে যখন এর দেখা হবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখন কি হলো, প্রথম বংশধরে কিন্তু ধরা পড়লো না, সব হ্যাঁ, লম্বা। ধরা পড়বে না, কিন্তু ধরা পড়বে, স্যার। ধরা পড়বে না। এখন তোমাকে এক জেনারেশন ক্রস করে তো তুমি শিওর হতে পারবে না, আবার এদের মধ্যে ক্রস করতে হবে, এটার সাথে এটার ক্রস করো, এটার সাথে এটার করো, এটার সাথে এটার করো, একদম নির্বিচারে ক্রস করো, দেখা যাবে সেকেন্ড জেনারেশনে এসে ভিন্ন রকমের পাওয়া যাবে। যদি এই পরবর্তী জেনারেশন এই দুটার মধ্যে ক্রস হয়ে যায়, তাহলে তো পরের জেনারেশন এসে কেউ হবে এরকম, কেউ হবে এরকম, আবার কেউ হবে এরকম, হবে না? এক জেনারেশন ক্রস করে তো বিশুদ্ধ কিনা বোঝা যাবে না, কয়েকটা জেনারেশন তোমাকে ওয়েট করতে হবে। স্যার তো আমার কাছে তো ধরেন আমি প্রথমটা জানতাম না, এখন দ্বিতীয়টা আমার জানা থাকতে হবে না একদম মাস? না না, জানা থাকার দরকার নেই, জানা থাকার দরকার নেই, তুমি ইচ্ছে মতো ক্রস করো, ক্রস করলেই ওটা দেখা যাবে র্যান্ডমলি তোমার মধ্যে কমন পড়ে যাবে। জানার বাইরে থেকে তুমি তো জিন তো আর বাইরে থেকে তুমি জানতে পারবে না বাবা, যে কোনো ব্যাপারে তোমাকে তো ক্রস করে রেজাল্টে আসতে হবে। তুমি এখন এইখানে যে বাচ্চাগুলো হবে, চারাগুলো হবে, তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকে নির্বিচারে ক্রস করো। যদি তোমার করি কি অবশ্যই অবশ্যই অবশ্যই, যদি এটা বিশুদ্ধ হয়, তুমি যত জেনারেশন ক্রস করো, 3, 4, 5, 6 জেনারেশন, যত জেনারেশন যাও, কখনোই ভিন্ন কোনো ক্যারেক্টার তুমি পাবা না। কিন্তু যদি এর মধ্যে একটুও ভেজাল থাকে,
তুমি 2-3 জেনারেশন পরেই দেখবে একটা ভিন্ন রকমের ক্যারেক্টার বের হয়ে আসবে। তাতে তোমার ওই জিন কি আছে ভেতরে যেয়ে দেখা লাগবে না, ক্রস করলে বাচ্চাদের মধ্যে ফলাফল বের হয়ে চলে আসবে। আচ্ছা স্যার, বুঝছি। বুঝতে পারছো? অনেক সময় দেখা যায় বাবা ফর্সা, এই শোনো, অনেক সময় দেখা যায় বাবা ফর্সা, মাও ফর্সা, কিন্তু বাচ্চা শ্যামলা অথবা একটু কালো। এরকম দেখছো কখনো না দেখো নাই? হ্যাঁ স্যার, দেখছি স্যার। কেন এরকম হয়? কারণ হচ্ছে এই বাবা ফর্সা হলে কি হবে, অথবা এই মা ফর্সা হলে কি হবে, এই বাবার বাবা বা মা অথবা এই মায়ের বাবা বা মা এদের কেউ না কেউ কালো ছিল। এখানে হয়তো বাবার মধ্যে এসে ফর্সা জিনটা প্রকট, সেই জন্য ফর্সা হয়ে গেছে বাবা। মায়ের মধ্যে মনে করো ফর্সা জিনটা প্রকট, সেই জন্য মা ফর্সা হয়ে গেছে। কিন্তু এই ফর্সাটা আসল ফর্সা না, এর মধ্যে ভেজাল আছে। এই বাবা বা মায়ের মধ্যে যদি তার পূর্বপুরুষের কারো কাছ থেকে কালো কোনো জিন এসে থাকে, তাহলে কোনো না কোনো জেনারেশনে এসে শ্যামলা অথবা কালো এরকমের বাচ্চা পাওয়া যাবে। কিন্তু যদি বিশুদ্ধ ফর্সা হয়, যেমন ইউরোপিয়ানরা তো বাবাও ফর্সা মাও ফর্সা, বাচ্চা কিন্তু সবসময় ফর্সাই হবে, কখনো তাদের বাচ্চা কালো হয় না। কেন? কারণ তাদের পূর্বপুরুষ থেকে সবাই সবসময় ফর্সা ছিল, তাদের মধ্যে কোনো কালো জিন তো ছিল না। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে ইন্ডিয়াতে কি হয় বা বাংলাদেশে কি হয়, বাবা ফর্সা মাও ফর্সা, দেখা যাচ্ছে বাচ্চা হয়ে যাচ্ছে কালো। কারণ এই বাবার পূর্বপুরুষ অথবা ওই মায়ের পূর্বপুরুষের কারো মধ্যে কালো জিন ছিল। বুঝাতে পারছি না পারি নাই? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। এই জন্য কোন একটা বৈশিষ্ট্য যদি বিশুদ্ধ হয়, তাহলে যত বংশধরই হোক না কেন, জেনারেশন টু জেনারেশন একই রকম ভাবে ক্যারেক্টার যেতে থাকবে। আর যদি কোনো একটা বৈশিষ্ট্যের মধ্যে ভেজাল থাকে, তাহলে দেখা যাবে এক জেনারেশন না হোক পরের জেনারেশন না হোক তারপরের জেনারেশন দেখা যাবে একটু অন্য রকমের ক্যারেক্টার বের হয়ে আসবে। একটু অন্যরকম ক্যারেক্টার বের হলেই তুমি বুঝতে পারবা যে এই ক্যারেক্টারটা বিশুদ্ধ ছিল না, এটা সংকর ক্যারেক্টার ছিল। বুঝছো না বোঝো নাই? হ্যাঁ স্যার, বুঝছি। আজকে এটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।